আমরা পিকনিক করে আছি ভাই, তারপরেও নিচে কনসার্ট হচ্ছে, পাশে আমাদের দেশ সমাজ রাষ্ট্র নিয়ে একটু ভাবনা। তো এখন তো হাঙ্গার প্রজেক্টের গাঙ্গিতে এরিয়া অপারেশন ম্যানেজার হিসেবে ছিলেন, এখন রাজশাহীতে আছেন বাগাতে। তো কেমন চলছে কাজটা? আলহামদুলিল্লাহ, কাজ ভালো চলছে। আমি গাংনীতে দীর্ঘদিন হাঙ্গার প্রজেক্টের কাজের সাথে যুক্ত ছিলাম এবং গাংনীর পরিবর্তনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ কাজ হাঙ্গার প্রজেক্ট করেছে এবং গাংনী মানুষের বিশেষ করে সামাজিক কাজে যুক্ত হওয়া এবং গাংনীর মানুষের মানসিকতার পরিবর্তন নিয়ে, সামাজিক পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন নিয়ে গাংনীতে ব্যাপক কাজ করেছে। শিক্ষা পরিবর্তন নিয়েও অনেক কাজ করেছে। তো এখন আমি গাংনীর একটা উপজেলায় কাজ করেছি, এখন রাজশাহী ডিস্ট্রিক্টে ৬টা উপজেলায় আমি কাজ করছি। ৬টা উপজেলায় কাজ করছি এবং এখানে আমার কাজটা একটু ভিন্ন। গাংনীর যে দায়িত্বটা ছিল সেই দায়িত্ব হচ্ছে রাজশাহীর কাজটা একটু ভিন্ন। ভিন্নতা মূলত হচ্ছে রাজশাহী কাজটা শুধুমাত্র আমার ভায়োলেন্স দূর করার জন্য কাজ করছি। ওখানে ৩টা ভায়োলেন্স, একটা হচ্ছে রাজনৈতিক সহিংসতা, ধর্মীয় সহিংসতা এবং জাতিগত সহিংসতা প্রতিরোধের জন্য আমি কাজটা ওখানে করছি এবং ওখানে আমি সমন্বয়ের কাজ করি। মূলত ওখানে ৬টা উপজেলায় ৬টা কমিটি আছে, ওটাকে আমরা পিএফজি বলি। এই পিএফজিতে ৩০ জন করে সদস্য আছে। ওই উপজেলা পর্যায়ে যে রাজনৈতিক দলগুলো আছে, নিবন্ধিত রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের প্রতিনিধি, তারপরে হচ্ছে ধর্মীয় প্রতিনিধি, তারপরে হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক যে নেতা যারা আছে, বিশেষ করে সুশীল সমাজের প্রতিনিধি, তাদের নিয়ে মূলত এই কমিটি করা হয়েছে এবং তারা ওই এলাকার পরিবর্তনের জন্য তারা কাজ করছে। আমি সমন্বয়ের কাজটা করি হাঙ্গার প্রজেক্টের পক্ষ থেকে। এই আচ্ছা, ডক্টর বদিউল মজুমদার উনি তো সংস্কার কমিশনে আছেন, ওনার কি ইনস্ট্রাকশন আছে যেগুলো নিয়ে কাজ করছেন এই যে সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম সবার সাথে? ওনার ইনস্ট্রাকশন তো মূলত হাঙ্গার প্রজেক্টের যে মূল কনসেপ্ট, এটা ডক্টর বদিউল আলমের মজুমদারের কনসেপ্ট এবং এটা নিয়েই মূলত বাংলাদেশে কাজ করছে। এবং ডক্টর বদিউল আলম মজুমদার দীর্ঘদিন হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর হিসাবে ছিলেন এবং এখন উনি এই যে মানে যে সরকার গঠন হয়েছে, এই সরকারের নির্বাচন কমিশন সংস্কারের উনি প্রধান। অলরেডি উনার সংস্কার প্রস্তাব জমা দিয়েছেন এবং যে সংস্কার প্রস্তাব জমা দিয়েছেন, আমাদের বিশ্বাস এই সংস্কার প্রস্তাব যদি কার্যকরী হয়, বাংলাদেশ সত্যি সত্যি একটা মানবিক গণতন্ত্রের দেশ হিসাবে প্রতিষ্ঠিত পাবে। দলেরই আমরা অংশগ্রহণ আশা করতে পারি আওয়ামী লীগ সহ রিফর্ম হয়ে। এখন যেটা বর্তমান যে আসলে বিষয়, সকল রাজনৈতিক দল যারা যে সংস্কার প্রস্তাবে যেটা আছে, যে রাজনীতি করতে হলে তাকে কিছু নিয়ম নীতি মেনে রাজনীতি করতে হয়, বিশেষ করে ধ্বংসাত্মক কোনো রাজনীতি বা সহিংসতাপূর্ণ কোনো রাজনীতি এটা থাকবে না। এবং অনেকগুলো নিয়ম স্যার দিয়েছেন, ওখানে প্রস্তাব দিয়েছেন। সব প্রস্তাব হয়তো আমি বলতে পারছি না, প্রস্তাব যে প্রস্তাবগুলো দিয়েছেন ওখানে হচ্ছে মূলত একক যে নেতৃত্ব, একটা দলের যে একক নেতৃত্ব কর্তৃত্ব, এই জিনিসটা থাকবে না। এবং ওখানে একটা প্রস্তাব উনি দিয়েছেন এবং এটা হচ্ছে একদম তৃণমূল থেকে আসলে সিলেকশন হতে হতে এসে তারপরে একদম ফাইনালি নেতা নির্বাচিত হবে এবং সেই নেতার একক নেতৃত্ব বা একক সিদ্ধান্তই যে কার্যকরী হবে, এটা হবে না। তো ইন্ডিয়ান গভর্নমেন্টের যে তাদের সংস্কার এবং রোডম্যাপ অনুযায়ী চলছে, এটা কি আপনার কাছে অ্যাজ এ সোশ্যাল অ্যাক্টিভিটিস হিসেবে একটা সংস্থা কাজ করছেন মনে হচ্ছে? কি রাইট ট্র্যাকে আছে তারা? এখন রাইট ট্র্যাকের বিষয়টা হচ্ছে বাংলাদেশের যে পরিবর্তন, এই 5ই আগস্টের যে পরিবর্তন, এটা আসলে স্বাভাবিক পরিবর্তন হয়নি, এটা একটা স্বাভাবিক পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনটার পরে বাংলাদেশ ঘুরে দাঁড়ানো খুব কঠিন। তারপরেও যে মানুষগুলো দায়িত্ব নিয়েছেন, যোগ্য মানুষ, তারা বাংলাদেশের তুলনামূলক যে যারা আছে তাদের মধ্যে তারা ভালো এবং সবার কাছে গ্রহণযোগ্য কিছু মানুষ যারা দায়িত্ব নিয়েছে। এবং এটা আসলে বিষয়টা খুব কঠিন, যে এই একটা দেশ পরিচালনা করা খুব কঠিন কাজ। রাজনৈতিক দলগুলা তো আসলে এটার সাথে অভ্যস্ত,
কিন্তু যে মানুষগুলো এখানে এসেছে এরা তো অভ্যস্ত না, এদের অনেকগুলো ভুল হবে, সেটা সংশোধন হবে। তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশাটা আসলে অতটা করাটা কঠিন, অতটা প্রত্যাশা করা ঠিক না। আমরা যেটা প্রত্যাশা করতে পারি যে একটা বাংলাদেশটা একটা দেখা যায় রিফর্ম হয়ে, একটা সংস্কার হয়ে একটা মানবিক রাষ্ট্র, সবার সম্মান, সবার যোগ্যতা অনুযায়ী সে তার অবস্থানে থাকবে। মানবিক রাষ্ট্র কি ছিল না গত 16 বছর? সেটা ছিল মানবিক রাষ্ট্র ছিল না বলতে, মানবিক রাষ্ট্র ছিল না সেখানে আসলে মানুষের ওইভাবে তো স্বাধীনতাটা ছিল না, যে বিশেষ করে যে হচ্ছে বাক স্বাধীনতা যেটা, সেটা তো ছিল না। না, বাক স্বাধীনতা ছিল না, হলে কথা স্বাধীনতা না, বাক স্বাধীনতা ছিল, কিন্তু ভিন্নমত যারা করতো তাদেরকে দমন করার একটা খুব প্রয়াস ছিল, শক্ত প্রয়াস ছিল। কারণ আমার ভুল হতে পারে, কিন্তু যে সমালোচনা করবে সে তো আমার শত্রু না, ঠিক আছে? যদি মনে করি যে সমালোচনা যে করবে সে আমার শত্রু, আমার ভুল হতেই পারে না, ভুল ধরে দিয়ে, ঠিক আছে? এটা তো সে আমার বন্ধু। আচ্ছা, সামনে নির্বাচনকে সামনে নিয়ে আপনাদের যে প্ল্যানিং বলছেন যে পার্টিসিপেটরি নির্বাচন, সব দলের একটা অংশগ্রহণ, সেক্ষেত্রে জাতিসংঘ রিপোর্ট দিছে যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা করে একটা নির্দিষ্ট দলে যে তারা গণহত্যা করছে, সেই সুযোগ কি আছে আওয়ামী লীগের রিফর্ম হয়ে বা কিছুটা মাইনাস? শুধু যে শেখ পরিবার হবে তা না, ফ্রেশ একটা ব্লাড আসে। বাংলাদেশের আসলে যে যত মানুষ আছে তার একটা বড় পার্সেন্টেজ কিন্তু আওয়ামী লীগ করে। মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী, প্রায় 30% মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে। তারা তো বাংলাদেশের মানুষ, তাদেরকে তো আমরা হচ্ছে এই 30% মানুষকে বাছাই করে মেরে ফেলতে পারবো না, দেশ থেকে বের করে ফেলে দিতে পারবো না, সমুদ্রে ফেলে দিতে পারবো না। তারা তো বাংলাদেশে থাকবে, তারা তো আওয়ামী লীগের আদর্শ, আওয়ামী লীগের যে নীতি নির্দেশনা আছে সেগুলো তারা পছন্দ করে এবং আওয়ামী লীগকেই তারা ভোট দেবে। সেক্ষেত্রে এখন ভুল তো করেছেই, নিঃসন্দেহে ভুল করেছে, নেতৃত্বে ভুল আছে। এই ভুলগুলা সংশোধন করে, যারা ভুল করেছে, যারা অন্যায় করেছে তাদের বিচার করে, সঠিক বিচার করে, যারা ভালো মানুষ আছে, রিটার্ন ক্লিন, যারা মানুষের জন্য কিছু করতে চাই, সত্যি সত্যি যারা হ্যাঁ, যারা মানুষের জন্য কিছু করতে চাই, তাদের নেতৃত্বে যদি এই দলটা পুনর্গঠন হয়, পরিবারতন্ত্র না হয়ে, তাহলে আমার মনে হয় যে এই দলটা ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। একটু বিএনপি জামাত 16 বছর সময় নিচ্ছে, এটা না হয় 16 বছর 1 মাসের সময় নিল, আমি ধরে নিতে পারি। এই প্রসঙ্গটা আমি নেক্সট একটা সেশনে করা যাবে। ভাই, এখন একটা প্রাইম টাইম চলছে জামাত এবং বিএনপির 31 দফা নিয়ে খুব সুন্দরভাবে তারা মাঠে ময়দানে চলছে, এবং জামাতও সেভাবে ঘর গোছাচ্ছে। আপনার কি মনে হচ্ছে জামাতের আইডিওলজি এবং যেহেতু 71-এর একটা রাজাকারের ট্যাগ আছে, ওরা দেশপ্রেমিক হয়ে আসছে না তাদের ভীষণ মিশন কোনটা নিয়ে আসছে? ইসলামিক আইডিওলজি বাংলাদেশে প্রতিষ্ঠা করার এরকম? আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে যারা রাজনৈতিক দল আছে, যে দলগুলো আছে, ম্যাক্সিমাম দলেরই কোনো চর্চা নাই আর কি। মানে দলের চর্চা বলতে কি, যে তাদের যে প্রস্তুতি, মানুষ তৈরি করা, দলের দেশ চালানোর জন্য যোগ্য মানুষ তৈরি করা এবং যোগ্য মানুষকে স্থান দেওয়া, সেই চর্চাটা ম্যাক্সিমাম দলের নাই। জামাত একটা দল, জামাত একটা দল, যে দল দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আসলে এগায় এবং যোগ্য মানুষ একদম, এবং যদি দলের মধ্যে গণতন্ত্র থাকতে হয় সেটা একমাত্র জামাতের মধ্যে আছে। একমাত্র বলছেন আপনি? দলের মধ্যে গণতন্ত্র, অন্য কোনো দলের মধ্যে আমার যেটা দেখা গণতন্ত্র নাই। কারণ আওয়ামী লীগ পরিবারতন্ত্র, বিএনপি পরিবারতন্ত্র, যদি আমরা জাতীয় পার্টি বলি সেটা পরিবার, তারপরে হচ্ছে আছে ইসলামী আন্দোলন, কিন্তু ওই চরমোনাই পীর সাহেবের যে ছেলে বা তারাই পরিবারতন্ত্র, মানে পরিবারতন্ত্রই। তাহলে আপনি জামাতকে আশাবাদী রাখছেন? আশাবাদী ওই জায়গায় নিয়ে তারা সেভাবে রেডি হচ্ছে, তারা রেডি হচ্ছে, এবং এটা তাদের যে সুযোগ, এই সুযোগ অন্যান্য দলগুলো করে দিচ্ছে। অন্যান্য দলগুলা তাদের নীতিনৈতিকতা শেষ করেছে, তারা দেশের ক্ষতি করেছে, দেশের মানুষের ক্ষতি করেছে, তারা জামাতকে সুযোগ করে দিচ্ছে। এখন জামাতের বিষয়ে একটা যে 71 সালে স্বাধীনতা যুদ্ধে যেটা আমাদের বাংলাদেশের সর্বোচ্চ অর্জন,
সেই অর্জনে তারা বিরোধিতা করেছে এবং এবং, একটা আছে তারা বিরোধিতা করেছে। এখন সেটা তো আমাদের স্বাধীনতার বিপক্ষে তারা শক্তি। তাদের তো তাহলে সাধারণ ক্ষমা এবং দেশবাসীর উদ্দেশ্যে ক্ষমা চেয়ে নিয়ে পরবর্তীতে এই প্রসঙ্গটা আমি নেক্সট একটা আলোচনা রাখবো। আমরা আমাদের এলাকায় ফিরে যাই, মেহেরপুর জেলা এবং গাংনী উপজেলা। কি দেখতে পাচ্ছেন আসলে? বিএনপি তো 31 দফা নিয়ে মিল্টন ভাই এবং মাসুদুর দুজনের ভিতরে কামড়াকামড়ি ইন্টারনাল চলে আসছে যে 3 টাকার আহ্বায়ক কমিটি, সেটা একটা, আর জামাতের লিডারশিপ। আমার যেটা মনে হয় যে সারা বাংলাদেশের ক্ষেত্রেই যে বিএনপি আমাদের গাংনীতেও যেটা, মেহেরপুরে যেটা, যেখানে আসলে মানে দল করাটা, আওয়ামী লীগ বিএনপির ক্ষেত্রে যে দল করাটা মানে ব্যক্তিগত ফায়দা লোটা ছাড়া কিছুই নাই। এখন কিন্তু পদ বাণিজ্য শুরু হয়ে গেছে। ব্যক্তিগত ফায়দা বলতে যে আমি একটা দল করি, সেই দলের আমাকে প্রধান হতেই হবে, আমাকে এমপি হতেই হবে, এমপি না হলে আমার কিছু নাই, ঠিক আছে? এমপি না হয়েও কিন্তু মানুষকে দেওয়ার অনেক কিছু আছে। কেউ যদি মানুষের সেবা করতে চায়, জনসেবা করতে চায়, সমাজ সেবা করতে চায়, এমপি না হলেও একটা দল বড় পদে না আসলেও কিন্তু করা যায়, অবশ্যই করা যায়। অনেক সুযোগ আছে, ঠিক আছে? কিন্তু আসলে মানুষ তো মনে করে যে আমি চেয়ারম্যান না হলে, আমি এমপি না হলে, আমি বড় মেয়র না হলে মানুষের সেবা করতে পারবো, ঠিক আছে? তো মানুষের সেবা করতে গেলে করা যায়, ঠিক আছে? এমপি মন্ত্রী হওয়া লাগে না। আর আমাদের আসলে এমপি মন্ত্রী হতে চাই যে এখানে একটা বড় বেনিফিট আছে। অবশ্যই এমপি মন্ত্রী হলে সেবা করার সুযোগ বেশি, কিন্তু আসলে যে উদ্দেশ্যে হয়, আমরা যেটা দেখছি, যেটা দেখছি যে যারা এসছে তারাই কিন্তু এটাকে তার যে ক্ষমতার অপব্যবহার করেছে এবং যে সম্পদ ছিলেন সম্পদের মিসইউজ তারা করেছে, ঠিক আছে? আমি লাস্ট একটা প্রশ্ন দেখি যে আপনি সামনে নির্বাচন কতদিনের ভিতরে দেখতে বুঝছেন? এখন নির্বাচন তো একটা রোডম্যাপ দিয়েছে সরকার, সামনে 25 সালের ডিসেম্বরের শেষের দিকে হয়তো একটা নির্বাচন। 25 সালের ডিসেম্বর, এই 25 ডিসেম্বরে এখন এটা একটা রোডম্যাপ। জাতীয় নির্বাচনের আগে কি স্থানীয় নির্বাচনটা জরুরি ছিল? হ্যাঁ, সেটাও একটা প্রস্তাব আছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় এবং ছাত্র সংসদ নির্বাচনও তারা, হ্যাঁ অবশ্যই নির্বাচন হওয়া উচিত। আর হচ্ছে জাতীয় নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচন হলে একটা রাজনৈতিক প্রভাব থাকে, সেক্ষেত্রে ভালো মানুষগুলো আসলে নির্বাচনে আসার সুযোগ পায় না, দলীয় ট্যাগ ছাড়া কিন্তু আসতে পারে না। আমি একটু ডাইভার্ট হয়ে গেলাম, মনে আসলো ছাত্র সংসদের নির্বাচন, বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যেটা হচ্ছে, ওইটার উপরে কোনো আপনার অবজার্ভ আছে? এটা সম্পর্কে আমি অত বেশি বিস্তারিত জানিও না। যেহেতু ইন্টারিম গভর্নমেন্টে 3 জন অ্যাডভাইজার আছে, আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম, মাহফুজুল আলম এবং সার্জিস আলম আর হাসনাত তো পেশাকের গ্রুপে আছে, তো সব মিলে মনে হচ্ছে যেন ছাত্রদের একটা দল ক্ষমতায় আছে এখন। সেভাবে আসলে এই আন্দোলনটা তো নেতৃত্ব দিচ্ছে ছাত্ররা, ছাত্র জনতা সহ ছাত্রদের নেতৃত্বে হয়েছে, পরে জনতা সেটা যুক্ত হয়েছে এবং রাজনৈতিক দলগুলো যুক্ত হয়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলো তো দীর্ঘদিন আন্দোলন করছে, সরকারকে কোনো কিছুতে বাধ্য করতে পারেনি, কোনো সিদ্ধান্তে বাধ্য করতে পারেনি, কোনো দাবি আদায় করতে পারেনি। এই আন্দোলনটা ছাত্ররা যখন সারা দেশের জনগণকে একত্রতা করতে পেরেছে, এখানে একটা বিশেষ করে একটা ইমোশনালি তাদেরকে সারা দেশের মানুষকে এক জায়গায় আনতে পেরেছে, তো তারা তাদের নেতৃত্বেই মূলত এটা কিন্তু সাকসেসফুল হয়েছে। এখন এই জন্যই তারা ভাবছে যে এই দেশটা একটা ছাত্রদের রক্তের উপর দাঁড়ায় আছে, এখানে আর যেন কোনো স্বৈরাচার না আসে। এবং এখন দেখা যাচ্ছে যে যদি এখনই নির্বাচন দেয়, আবার একটা দল ক্ষমতায় চলে আসবে, যে বিএনপি হোক, জামাত হোক। আচ্ছা, আপনার অবজার্ভ এবং সোশ্যাল পলিটিক্যালি অনেকদিন আছেন, সবচেয়ে কি মনে হচ্ছে আপনার কার শাসনটা এখন সাধারণ জনগণের জন্য সুইটেবল হবে, বা মনে হয় যে হ্যাঁ আমি লাইফ লিড করতে পারবো? আমরা কৃষকের কান্না বুঝতে পারছি, দেখতে পারছি, 100 টাকায় 7 কেজি 10 কেজি আলু, এই ফুলকপি পাতাকপি একদম কৃষক মানে পাড়ায় ভাঙলো। আমাদের মেহেরপুর জেলাকে কেন্দ্র করে বলছি, আমাদের বিশাল কৃষি জমি, কৃষি শিল্পকে রূপান্তরিত করা যায় না। আপনি ঢেলে সাজানোর কথা নিয়ে আসলাম আমি পলিটিক্যাল পার্সনদেরকে পুশ করার জন্য। বিষয় হচ্ছে যে আমাদের দেশটা তো কৃষি প্রধান দেশ, এবং কৃষকের উন্নয়ন না হলে আমাদের দেশের উন্নয়ন সম্ভব না, ঠিক আছে? আমাদের দেশে আসলে কৃষকের দিকে কখনোই নজর দেওয়া হয়নি,
কোন সরকারই দেয় না এটা, যার কারণে আমার দেয়নি। ভর্তুকি দেওয়াটা মাস্ট আর ছিল। আরেকটা বিষয় হচ্ছে যে কৃষকের যে ঐক্য সেই জিনিসটাও নাই, ঠিক আছে? কৃষকের ভিতরে আছে ঐক্য সিন্ডিকেট নাই, দরকার আছে নাকি? ঐক্য নাই, ঐক্য সিন্ডিকেট না, ঐক্য থাকতে হবে। যে আমি একটা যারা ব্যবসা করে, যারা উৎপাদন করে, ফ্যাক্টরি যাদের আছে, তারা একটা পণ্য উৎপাদন করলে সে পণ্য দাম নির্ধারণ কে করে? হ্যাঁ, ওই ফ্যাক্টরির মালিক করে। কিভাবে করে? ওইটার হচ্ছে খরচ, ওইটার মার্কেটিং খরচ, ওইটার লাভ ধরে একটা দাম নির্ধারণ করে। কৃষক কি দাম নির্ধারণ করতে পারে? না, ও হাটে নিজে পাইকারি দামে যেটা কে পায় দাম নির্ধারণ করে? কে? ও পাইকারি ব্যবসায়ী, ফড়িয়া ব্যবসায়ী যারা আছে। তা করবে কেন? যার পণ্য সে দাম নির্ধারণ করবে না? অবশ্যই ডেফিনেটলি এটা করেই পণ্যটা আমি তৈরি করলাম, আমার কত টাকা খরচ হলো, আমার একটা লাভ ধরে তারপর তো আমাকে দাম নির্ধারণ করতে হবে। অবশ্যই, ওটাই। দাম তো নির্ধারণ কৃষক করে না, ঠিক আছে? হাটে যে দামটা ওঠে সেইটাই, কিন্তু এটা তো হওয়া উচিত না। উচিত হচ্ছে একটা কৃষকের খরচটা হিসাব করে, তার একটা লাভ হিসাব করে, তার একটা দাম নির্ধারণ করতে হবে, সেই দামে কৃষক পণ্যটা বিক্রি করবে, ঠিক আছে? কিন্তু এটা হয় না। এটা না হওয়ার কারণে দেখা যাচ্ছে, এটা আমার কাছে মনে হয় যে মানে এটা কেন হয় না? এটা বাইরের দেশের একটা চক্রান্ত আছে, যে বাংলাদেশ যেন কৃষিতে স্বনির্ভর না হয়। কারণ আমদানি নির্ভর হয়। কৃষিতে স্বনির্ভর হলে অন্য দেশের কাছে আমাদের যাওয়া লাগবে না, ঠিক আছে? এটা তাহলে এগ্রিকালচার মিনিস্ট্রি কি সেরকম পদক্ষেপ নিচ্ছে না তাহলে? না, রাষ্ট্রকে 1 নম্বর প্রায়োরিটি দেওয়া উচিত কৃষিখাতে। ভর্তুকি সহ দিয়ে ভর্তুকি বলতে কি? ভর্তুকি আমাদের হিউজ পরিমাণ বিএডিসি সব আছে, এই জায়গায় নেট নজর করে না, জন্য নাই, কৃষকের জন্য কৃষকের জন্য নাই। সকল ভর্তুকি, সকল সুযোগ সুবিধাবাদীরা পায় যখন যে দল। তাহলে আমাদের সলিউশনটা কি? কোন জায়গায় এক্স্যাক্টলি হাত দেওয়ার কথা? এখানে এক্স্যাক্টলি হচ্ছে রাষ্ট্র এখানে এটা সমাধান করতে পারবে। রাষ্ট্র শুধু না, ওই রাষ্ট্রই সিদ্ধান্ত নেবে এবং কৃষি নিয়ে ভাববে, কৃষি নিয়ে চিন্তা করবে। কৃষির যে এই যে আলুটা যে উৎপাদন হচ্ছে, আলুর দাম, আলু সংরক্ষণের ব্যবস্থা থাকবে, সংরক্ষণের ব্যবস্থা থাকবে, এবং এটা হাই দাম হবে না কখনোই, একটা নির্দিষ্ট দাম থাকবে। হ্যাঁ, এখন আলু 10 টাকা, আবার আলু হয়ে যাচ্ছে 80 টাকা। আমি 30 টাকা আলু কিনতে কিন্তু সমস্যা নেই, আমি এখন 30 টাকায় আলু কিনলেও সমস্যা নেই, কিন্তু আমার 80 টাকায় আলু কিনতে সমস্যা নেই, ঠিক আছে? 30 টাকায় আলু কিনলে কৃষকও লাভ, বাঁচবে, ভোক্তাও বাঁচবে। এবং এটার জন্য সরকার মানে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে কৃষিক্ষেত্রে, এবং এটা নিয়ে গবেষণা করতে হবে, এবং এটা নিয়ে যারা এক্সপার্ট তাদেরকে বসাতে হবে, ঠিক আছে? আমি একটা রিপোর্ট দেখলাম, সেটা ঢাকাতে কোনো কৃষি জমি নাই, কিন্তু ঢাকাতে হচ্ছে অনেক কৃষি অফিসার আছে, অনেক ব্লক সুপারভাইজার আছে, তারা শুধুমাত্র বসে বসে বেতনটা নেই, তার মানে এটা পরিকল্পনা একটা বড় ভুল। হাঙ্গার প্রজেক্ট আসলে গভর্নমেন্টের পলিসি লেভেলে কাজ করে, কিন্তু অ্যাডভোকেসির কাজটা করে। আর হাঙ্গার প্রজেক্ট এখন মূলত হাঙ্গার প্রজেক্ট যেটা বিশ্বাস করে যে মানুষ দায়িত্ব নিলে সবকিছু সম্ভব, ঠিক আছে? আর কৃষকদের সংগঠিত করার চেষ্টা করছে, কৃষকদের সংগঠিত করার চেষ্টা করেছে যে এই যে তুমি যে ধান উৎপাদন করছো, ঠিক আছে, এই গ্রামের বা এই এলাকার সকল ধান দাম নির্ধারণ করবা তোমরা, কৃষকদের নেতৃত্ব থাকবে। কৃষক বিদ্রোহ কিন্তু হয়েছে, কৃষকদের কৃষক তো নাই, কৃষক দল গঠন করা হয়নি, তো জমিয়ে রাখা হয়। প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু কৃষক সংগঠন আছে, কিন্তু তারা কৃষক না, তারা কৃষির সাথে জড়িত, ঠিক আছে? অরিজিনালি যারা কৃষক, তাদের সংগঠিত করে হচ্ছে তাদের কথা শোনা, তাদের নেতৃত্বে যদি এই কাজগুলো হয়, তাহলে কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আমি লাস্ট একটা মানে যেহেতু আমরা একটা প্রোগ্রামের ভিতরে আছি, পিকনিক টাইপ, তারপরে খুব ভারী কথা আপনার কাছে শুনলাম। লাস্ট আমার না ঠিক, জাস্ট আমি আপনাকে একটু বলতে যাচ্ছি বা জানতে যাচ্ছি, দেশটাকে আমরা আসলে কোথায় নিয়ে যাবে এই ইয়াং জেনারেশন, বা যারা দেশ সমাজ রাষ্ট্র নিয়ে ভাবে, চিন্তা করে, দেশপ্রেমিক যারা বলা যায়,
তাদের আসলে এই মুহূর্তে করণীয়টা কি, যে যে জায়গা অবস্থান আছে, বিষয়টা হচ্ছে যে মেসেজটা কি আসলে আজকে আগাগোড়া জনগণের দেশটা যে এই জায়গায় এসছে, এই যে খারাপ অবস্থায় যেটা এসছে, এটা তো রাজনীতিবিদ আমাদের ডলার ক্রাইসিস, রিজার্ভ নাই, ব্যাংক গুলা মাইনাস হয়ে গেছে, সো মাচ প্রবলেম। এই জন্য রাজনীতিবিদরা দায়ী, ঠিক আছে। এই যে এই অবস্থাতে দেশটা আসার সলিউশনও তো কিন্তু পলিটিক্যাল পার্সনরাই করবে, সলিউশনটাও তাদের মাধ্যমেই আসবে, তাদের মাধ্যমেই আসবে। অ্যাডভাইজার প্যানেলে না, হ্যাঁ হ্যাঁ, অ্যাডভাইজার প্যানেলে না, যে ইন্টারিম গভর্নমেন্টের যে অ্যাডভাইজার গুলো আছে ওনাদের তাহলে কাজ নেই। ওনারা তো দেশ চালাতে আসেনি, দেশের একটা ক্রাইসিস মুহূর্তে দেশটাকে জাস্ট মানে ওইটা মানে একটা মাঝি হচ্ছে পড়ে গেছে নৌকা থেকে বা অ্যাক্সিডেন্ট করেছে, অজ্ঞান হয়ে গেছে, যাত্রী গিয়ে হাল ধরেছে, সে তো আসলে মাঝি না, ড্রাইভিং সিটে আছে, সে তো মাঝি না। মানে সে জাস্ট শুধুমাত্র বিপদ মুহূর্তটা কাটানোর মধ্যে আছে, একজন দক্ষ মাঝি এসে হালটা ধরবে, ঠিক আছে। তো এই গভর্নমেন্টের কাছে আমাদের অত কিছু আশা করাটা কিন্তু ঠিক আছে। আপনার জাস্ট মেসেজটা কি যে আমরা পলিটিক্যালি পার্টিসিপেটলি নির্বাচন হয়ে আমরা কিভাবে মানে আসলে দেশটা সাজাবোটা কিভাবে, এইটাই খুব কঠিন ব্যাপার। এটা আপনি একটু বলেন না আপনার কঠিন জানা ভাবনা চিন্তা থেকে এটা হচ্ছে আসলে দেশ সাজাতে হলে দেশের মানুষেরকে পরিবর্তন হতে হবে, দেশের মানুষের মানসিকতা পরিবর্তন হতে হবে, বিশেষ করে দেশের সাধারণ মানুষের পরিবর্তন ছাড়া শুধু নেতা একা দ্বারা সম্ভব না। আর আরেকটা বিষয় আছে যে যেসব দেশগুলো এখন অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়েছে, যেসব দেশগুলা সেসব দেশের মানে তাদের রাষ্ট্রীয় যে সিদ্ধান্তগুলা, রাষ্ট্রের যে সিদ্ধান্তগুলো আছে, রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আছে, এগুলা অনেক ভেবে চিন্তে নেওয়া হয়। হ্যাঁ, অনেক ভেবে চিন্তে নেওয়া হয়। একজন আর হচ্ছে যে তোমার একজনের সিদ্ধান্তের উপরে এটা হয় না, ঠিক আছে। তো এখন এটা আসলে আমার কাছ থেকে যেটা বলা যে মানুষ, এই দেশটা হচ্ছে আমাদের সবার, ঠিক আছে। এই দেশের সংবিধান বলছে যে আমরা দেশের মালিক, জনগণ হচ্ছে দেশের মালিক। তো মালিকের দায়িত্ব হচ্ছে, কিন্তু আমি যদি একটা বাড়ির মালিক হই, বাড়িতে যদি একটা কোনো ক্ষতি হয়, সেটা দেখভাল করার দায়িত্বটা তো আমার। তো দেশের যদি কোনো অবস্থা খারাপ হয়, দেশের যদি ক্ষতি হয়, সেটা দেশের প্রত্যেকটা জনগণের দায়িত্ব যে ওইটা সলভ করা, ঠিক আছে। একজনের দ্বারা এটা আসলে সম্ভব না, দেশের মানুষ সবাই দায়িত্ব না নিলে আসলে সম্ভব না। আমাদের দায়িত্ববান হতে হবে, অবশ্যই প্রত্যেকটা মানুষকেই দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে, দায়িত্ববান হতে হবে, এবং যে যেখানে আছে তার সেখানকার যেটা করণীয় সেটা 100% করতে হবে। যখন একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, সে জাস্ট একটা গ্রামের একটা স্কুলের শিক্ষক, তারও অনেক অবদান আছে। সে যদি তার কাজটা 100% করে, তাহলে দেখা যাচ্ছে যে ওই জায়গার পরিবর্তনটা হবে, ঠিক আছে। ওই জায়গার যারা ছাত্র, তারা একটা সঠিক শিক্ষা পাবে, ঠিক আছে। এই ছোট 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 আস্তে 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 কিন্তু একটা দেশ চেঞ্জ হবে। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের মেহেরপুর জেলার ইয়াং তরুণ সমাজচিন্তক এবং সমাজকর্মী আমাদের সাথে। হ্যাঁ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। বেশ কয়েকটা বিষয় নোটেড রাখলাম, নেক্সট একটা সেশন আমরা বলবো আরো বিস্তৃত আলোচনা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তাও আমি ভেতরে যাই।